হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি তোমাদের মণিদীপাদি। আজ আমরা ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুক ব্লিস শুরু করব। আর আমরা পড়ব তার প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ বাই আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণ ভারতের ইংরেজি ভাষায় যে সমস্ত সাহিত্যিকরা প্রথম লেখা শুরু করেছিলেন তাদের মধ্যে একজন অগ্রগণ্য সাহিত্যিক, এবং উনি যেরকম সহজ সরল ভাষায় লিখতেন আমার মনে হয় গল্পটা তোমাদের সবার জন্যই ভীষণ রকম এনজয়েবল হবে। কাজেই চলো গল্পটা আগে পড়ে নিই, তারপর আমরা বাকি কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। লেসন 1, ফাদার সেলফ বাই আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণের লেখা বাবার সাহায্য, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। লেখক এবং পাঠ্য সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই। আর.কে. নারায়ণ তিনি জন্মেছিলেন 1906 অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে এবং তিনি প্রয়াত হন 2001 সালে। আর.কে. নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। আর.কে. নারায়ণ হলেন ইংরেজিতে প্রথম ভারতীয় সাহিত্য রচনাকারীদের মধ্যে অগ্রগণ্য, অর্থাৎ এর আগে অনেক ভারতীয় লেখকই সাহিত্য রচনা করতেন, কিন্তু ইংরেজিতে যারা করতেন তাদের মধ্যে তিনি অগ্রগণ্য। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার নোটেবল বা উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে কোনগুলি পড়ে? মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for The Guide. দ্য গাইড বইটির জন্য 1958 খ্রিস্টাব্দে তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। দ্য স্টোরি, অ্যান এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ, ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন who is unwilling to go to school but is forced by his father to attend school. তাহলে এই গল্পটা কি একটা এডিটেড এক্সাপ্ট অর্থাৎ একটা সম্পাদিত অংশবিশেষ ফ্রম মালগুড়ি ডেজ। অরিজিনাল বইটা হচ্ছে মালগুড়ি ডেজ, সেখান থেকে আমাদের এই ফাদার সেলফ গল্পটা সংক্ষেপিত আকারে নেওয়া হয়েছে। এটা কিসের সম্পর্কে? ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন, একটা অল্প বয়সী ছেলে যার নাম স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে আনউইলিং বা অনিচ্ছুক, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু সে বাবার দ্বারা বাধ্য হচ্ছে স্কুলে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। দ্য স্টোরি এক্সপ্লোরস মানে গল্পটার মধ্যে দিয়ে প্রকাশিত হয়, হাউ কেমন করে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো ঘটনা পরম্পরার মাধ্যমে, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, স্বামীর যে অরিজিনাল রিজার্ভেশন বা নিজস্ব মতামত কার সম্পর্কে? তার টিচার স্যামুয়েল সম্পর্কে, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, যেটা একেবারে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। তাহলে এই গল্পটা হচ্ছে স্বামী এবং টিচার স্যামুয়েল সম্পর্কে, তার মতামত কিভাবে পরিবর্তিত হয়েছিল সেই সম্পর্কে। তাহলে চলো পুরো গল্পটা এবার শুরু করা যাক। ইউনিট 1, লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট, স্বামী ভয়ে কাঁপুনির সঙ্গে বুঝতে পারল, শাডার মানে হচ্ছে ভয়ে কাঁপুনি ধরা, আর রিয়েলাইজ করা মানে বুঝতে পারা। স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। বিছানায় শুয়ে ভয়ের কাঁপুনির সঙ্গে স্বামী বুঝতে পারল যে এটা সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হলো যেন এই এক মুহূর্ত আগে দিনটা ছিল শুক্রবার। অ্যাজ দো মানে যেন। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার হাজির। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ এ হেডেক। ঠিক 9টার সময় স্বামীনাথন ওয়েলড বা ডুকরে কেঁদে উঠেছিল। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সহৃদয়ভাবে বলেছিলেন যে স্বামী বাড়িতে থেকে যেতে পারে। At 9:30, when he ought to have been in school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30টার সময় যখন তার স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত, স্বামী তখন মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল। ought to have been মানে থাকা উচিত। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে জিজ্ঞাসা করলেন আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিয়েছিল বা রিপ্লাইড, মাথার যন্ত্রণা, হেডেক। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাজে কথা, জামা পরো এবং যাও। হেডেক, মাথার যন্ত্রণা।
loaf about less on Sundays and you will be without a headache on Monday. loaf about মানে ফালতু ঘুরে বেড়ানো বা আমরা যেটাকে চলতি বাংলায় বলি চড়ে বেড়ানো। বাবা তাকে বললেন যে রবিবার বা সানডেজে কম ঘুরে বেড়াতে এদিক ওদিক, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, এবং সোমবার কোনো মাথার যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো বাবা কতটা কঠোর হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে কায়দা, সে তার কায়দা পরিবর্তন করে ফেলল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে বা এত লেটে ক্লাসে যেতে পারি না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট, ইউ উইল হ্যাভ টু মানে তোমাকে যেতেই হবে, ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি এত দেরিতে যাই। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, ওনাকে বলো যে তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল এবং তাই তুমি দেরি করে এসেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি আমি তাই বলি তিনি আমাকে বকবেন। স্কোল্ড মানে বকা বা তিরস্কার করা। উইল হি, তাই কি? লেট আস সি, আচ্ছা দেখছি। হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় স্টুডেন্টসদের বকেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি একজন ভীষণ রাগী লোক। হি ইজ এসপেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, বিশেষ করে তিনি সেই সমস্ত ছেলেদের ওপর রেগে থাকেন যারা দেরিতে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েলের ক্লাসে আমি দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, তিনি যদি এতই রাগী হন তোমাদের হেডমাস্টারকে বা হেড স্যারকে এই কথা বলো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, সবাই বলে যে এমনকি আমাদের প্রধান শিক্ষক মহাশয়ও তার জন্য ভয়ে থাকেন। অ্যাফ্রেড মানে ভীত হওয়া বা ভয়ে থাকা। এবার আমরা করব কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 1 নম্বরে কি ইনস্ট্রাকশন দিয়েছে আগে আমরা পড়ি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে সঠিক অল্টারনেটিভ বা বিকল্প বেছে নিয়ে। এতে আছে উইথ আ শাডার, কেঁপে উঠে স্বামী রিয়েলাইজড দ্যাট, স্বামী বুঝতে পেরেছিল যে ইট ওয়াজ, এটা ছিল। 1-এ আছে ফ্রাইডে বা শুক্রবার, 2-তে আছে থার্সডে বা বৃহস্পতিবার, 3-তে আছে ওয়েডনেসডে বা বুধবার, আর 4-এ আছে মানডে বা সোমবার। তাহলে স্বামী বুঝতে পেরেছিল সেদিন কী বার ছিল। 4-এ আছে মানডে, আমরা মানডের পাশে দাগ দেব বা ঠিক দেব। বিতে আছে when Swami ought to have been in the school prayer hall, he was lying on the, যখন স্বামীর স্কুলে প্রার্থনা হলে থাকা উচিত ছিল সেই সময় সে শুয়েছিল কোথায়। 1-এ আছে বেঞ্চ, 2-তে আছে টেবিল, 3-তে আছে বেড, 4-এ আছে ডেস্ক। সে কোথায় শুয়েছিল? আমরা দেখেছি সে মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল, তাই আমরা 1 বেঞ্চের পাশে টিক দেব। সিতে আছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে স্যামুয়েল ইজ এসপেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, স্যামুয়েল বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপর রেগে যেতেন যারা 1-এ আছে অ্যাবসেন্ট বা অনুপস্থিত, 2-তে আছে লেট বা দেরি করে আসতো, 3-তে আছে ইনঅ্যাটেন্টিভ বা অমনোযোগী, আর 4-এ আছে আনডিসিপ্লিনড বা যারা শৃঙ্খলা মানে না বা নিয়ম মানে না। তাহলে আমরা জানি স্যামুয়েল বিশেষ করে রেগে যেত কাদের ওপর। 2-তে আছে লেট, আমরা 2 লেটের পাশে দাগ দিয়ে দেব। 2-তে আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে আমাদের নিচের চার্ট বা তালিকাটা পূরণ করতে হবে। এতে আছে টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ড অফ আ হেডেক, স্বামী কটার সময় বা কোন সময়ে মাথা যন্ত্রণার অভিযোগ করেছিল। আমরা আনসারের যে বক্স আছে সেখানে লিখব অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, সকালে 9টার সময় সে মাথা যন্ত্রণার কথা বলেছিল। বিতে আছে পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, সেই ব্যক্তি যিনি স্বামীকে অর্ডার করেছিলেন বা আদেশ দিয়েছিলেন জামা কাপড় পরতে এবং স্কুলে যেতে। কে করেছিলেন এটা? হিজ ফাদার, তার বাবা। তাহলে আমরা বিতে যে চার্টে ফাঁকা জায়গা আছে সেখানে লিখব হিজ ফাদার। সিতে আছে নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, স্বামী যে টিচারের কথা মেনশন করেছিল বা উল্লেখ করেছিল তার নাম কি? আমরা জানি তার নাম হচ্ছে স্যামুয়েল, তাই আমরা সিতে যে ফাঁকা ঘর আছে সেখানে লিখব স্যামুয়েল।
এবার আমরা এক্সারসাইজ 3 করব। 3তে আগে কি ইনস্ট্রাকশন দিয়েছে পড়ে নি। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচে যে স্টেটমেন্ট বা বাক্যগুলোর কথা বলা হয়েছে সেগুলো সঠিক নাকি ভুল সেইটা আমাদের বলতে হবে, অর্থাৎ ট্রু ফলস করতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার। অর্থাৎ আমাদের একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, অর্থাৎ যে সেন্টেন্সটা বইয়ে পড়ে আমরা বুঝতে পারছি যে নিচের স্টেটমেন্টগুলো ঠিক না ভুল, সেই সেন্টেন্সগুলো আমাদের বই থেকে উল্লেখ করে দিতে হবে। তাহলে যখন আমাদের এই প্যাসেজটা তুলে দেবে পরীক্ষার সময়, সেই সময় যাতে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজে পেতে অসুবিধে না হয় সেই জন্য আমি এখানে পেজ নাম্বার, লাইন নাম্বার সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছি। কারণ সাপোর্টিং স্টেটমেন্ট তো আর মুখস্থ করা যাবে না, করা উচিতও নয়, যাতে তোমরা সহজে খুঁজে পাও সেই জন্য আমি সেগুলো উল্লেখ করে দিয়েছি। এতে আছে স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক। স্বামী বলেছিল যে তার মাথার যন্ত্রণা হচ্ছে। এটা ঠিক না ভুল? এটা ঠিক, তার মাথার যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য বক্সে আমরা লিখব ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে? এর সাপোর্টিং স্টেটমেন্ট আছে পেজ নাম্বার 1-এ 4 নম্বর লাইনে বা লাইন 4-এ। দেখো ওখানে একটা সেন্টেন্স আছে, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ আ হেডেক। তারপরে বিয়েরটা, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরে শুয়েছিল। ঠিক না ভুল? এটা ভুল, কারণ স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল, আমরা সবাই পড়েছি এটা। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথা থেকে আমরা খুঁজব? আমরা চলে যাব পেজ নাম্বার 1-এ লাইন 6-এ। পেজ নাম্বার 1-এ 6 নম্বর লাইনে দেখো লেখা আছে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল। সিতে আছে, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে, দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেতেন না। কিন্তু আমরা তো জানি তিনি ভয় পেতেন, আমরা গল্পে সেটাই পড়েছি, সেই জন্য আমরা যে বক্স আছে সেখানে লিখব ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোথা থেকে খুঁজব? আমরা পেজ নাম্বার 3-তে 11th লাইনে অর্থাৎ 11 নম্বর লাইনে দেখো লেখা আছে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে, বা সবাই বলে যে, এমনকি প্রধান শিক্ষকও তাকে ভয় করে চলেন। এইবার আমরা পড়ব পেজ নাম্বার 4-এ ইউনিট 2। শুরু করি তাহলে। স্বামী হোপড দ্যাট, হোপ মানে আশা করেছিল, তাহলে স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে, উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল যে এইভাবে তার বাবাকে দেখানো যাবে বা বোঝানো যাবে কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয় বা স্কুলে যাওয়াটা এড়িয়ে যাওয়া উচিত। মেড টু সি মানে হচ্ছে বোঝানো যাবে বা দেখানো যাবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিত বাঁক নিল। অপ্রত্যাশিত হচ্ছে আনএক্সপেক্টেড, অর্থাৎ যেটা আশা করা বা ভাবা যায় না। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। হি প্রপোজড টু সেন্ড মানে তিনি প্রস্তাব দিলেন স্বামীকে দিয়ে পাঠাতে এ লেটার একটা চিঠি টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো ধরনের প্রতিবাদেই বাবার মন পরিবর্তন করা গেল না। প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যতক্ষণে স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা হেডমাস্টার মশাইকে একটা বড় চিঠি লিখে ফেললেন। কম্পোজড মানে লেখা বা তিনি লিখেছিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তিনি চিঠিটা একটা এনভেলপ বা খামে ভরেছিলেন, অ্যান্ড সিলড ইট এবং সেটির বন্ধ করে দিয়েছিলেন অথবা সেটিকে সিল করে দিয়েছিলেন। এরপর আমরা পড়ছি পেজ নাম্বার 5। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে দুশ্চিন্তার সঙ্গে বা ভয়ে ভয়ে। স্বামী তার বাবাকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি কি লিখেছ? নাথিং ফর ইউ, তোমার জন্য তো কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটা হেডমাস্টার মশাইকে দেবে আর ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছ? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু। প্লেন্টি মানে অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। চিঠিতে সব লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তোমাদের হেডমাস্টার মশাইকে এটা দিয়ে দিও।
Swami went to school feeling that he was the worst boy on earth. স্বামী এই ভাবতে ভাবতে স্কুলে গেল যে সে হলো পৃথিবীর সবথেকে খারাপ ছেলে। দ্য ওয়ার্স্ট এটার মানে হচ্ছে সবথেকে খারাপ ছেলে। আমরা আগে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ পড়েছি। এই দ্য ওয়ার্স্ট এটা আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি। কিসের সুপারলেটিভ ডিগ্রি সেটা আমাকে কমেন্টে জানাবে তো। তাহলে সে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে বা নিকৃষ্টতম ছেলে, এইটা ভাবতে ভাবতে সে স্কুলে গিয়েছিল। হিজ কনশান্স বদার্ড হিম। কনশান্স মানে হচ্ছে বিবেক। তার বিবেক তাকে খুব দুশ্চিন্তায় ফেলেছিল, বদার করছিল বা বিরক্ত করছিল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে শিওর ছিল না বা একদমই নিশ্চিত ছিল না যে তার ডেসক্রিপশন বা তার বর্ণনা স্যামুয়েলের সম্পর্কে সেটা অ্যাকিউরেট বা সঠিক ছিল কি না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। তার মনে হয়েছিল, সে ফিল করেছিল বা অনুভব করেছিল সে যেন বাস্তবের সঙ্গে কল্পনাকে মিশিয়ে দিয়েছে। রিয়েল মানে বাস্তব এবং ইম্যাজিনড মানে তার কল্পনার বিষয়। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো স্যামুয়েলের ব্যাপারে মনস্থির করার জন্য। মেক আপ মাইন্ড মানে হচ্ছে মনস্থির করা। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল অতটাও বাজে লোক নয় কিন্তু। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে পার্সোনালি অন্য শিক্ষকদের তুলনায় তিনি অনেক বেশি বন্ধু মনোভাবাপন্ন ছিলেন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী আরও মনে করেছিল যে স্যামুয়েলের প্রতি তার একটা বিশেষ শ্রদ্ধা আছে বা পছন্দ আছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা তালগোল পাকিয়ে গেছিল। ডিজি মানে মাথা ভোঁ ভোঁ করা বা মাথার মধ্যে কোনো রকম সঠিক চিন্তাভাবনা না আসা। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। সে ডিসাইড করতে পারছিল না বা মনস্থির করতে পারছিল না চিঠিতে লেখা তার সম্পর্কে সমস্ত অভিযোগগুলোর সত্যি স্যামুয়েল যোগ্য ছিলেন কিনা। অর্থাৎ এখানে দেখো একটা কথা বলছে অ্যালিগেশনস মানে হচ্ছে অভিযোগ, আর ডিজার্ভ করা মানে যোগ্য হওয়া। তাহলে স্যামুয়েলের সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো চিঠিতে করা হয়েছে তিনি সেগুলোর যোগ্য ছিলেন কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েলের সম্পর্কে ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামীর ততই তার জন্য কষ্ট হতে লাগলো। গ্রিভড মানে শোক প্রকাশিত করা বা কষ্ট হওয়া। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্তাশ, আনইভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কালো মুখ, তার সরু গোঁফ, না কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। তাহলে থিন মুস্তাশ মানে হচ্ছে গোঁফ, আর আনশেভেন চিক মানে গাল, আনশেভেন মানে না কামানো, অর্থাৎ যিনি দাড়ি কামাননি তখনও, আনশেভেন চিক। তাহলে এখানে স্যামুয়েলের কিভাবে বর্ণনা দেওয়া হয়েছে, তার মুখ হচ্ছে কালো, তার সরু গোঁফ আছে, তার গাল না কামানো দাড়িতে ভরা এবং তিনি ইয়েলো বা হলুদ রঙের কোট পরেন। তার কথা ভেবে স্বামীর মন দুঃখে ভরে গিয়েছিল। এবার আমরা করব কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 4-এ দেখো কি আছে, ইনস্ট্রাকশন পড়ে নিয়ে আগে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিকে কমপ্লিট করতে বা সম্পূর্ণ করার জন্য আমাদের কি করতে হবে, সঠিক বিকল্প বা কারেক্ট অল্টারনেটিভ বেছে নিতে হবে। এতে আছে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ। ফাদার বা বাবা তিনি ডিসাইডেড বা মনস্থির করেছিলেন হেডমাস্টার মশাইকে একটা পাঠাতে। কি পাঠাতে? 1-এ আছে টেলিগ্রাম, 2-তে আছে নোটিশ, 3-তে আছে লেটার, আর 4-এ আছে রিপোর্ট। আমরা জানি বাবা হেডমাস্টার মশাইকে একটা চিঠি পাঠিয়েছিলেন, তাই আমরা 3-তে লেটারের পাশে দাগ দেব। বিতে আছে while going to school স্বামী ওয়াজ বদার্ড বাই। স্কুলে যাওয়ার সময় স্বামী কিসের দ্বারা বিরক্ত হয়েছিল বা কোনটা তাকে বিরক্ত করছিল? 1-এ আছে কনশান্স বা বিবেক, 2-তে আছে হেডেক বা মাথার যন্ত্রণা, 3-তে আছে টুথেক বা দাঁতের যন্ত্রণা, আর 4-এ আছে ফিভার বা জ্বর। তাহলে কোনটা তার মাথার মধ্যে চলছিল, কোনটা তাকে বিরক্ত করছিল বা অস্থির করে তুলছিল? 1-এ কনশান্স বা বিবেক।
সিতে আছে দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের কালার কী ছিল? এখানে তো আর কোনো অপশান বলতেই হবে না, কারণ আমরা সবাই জানি স্যামুয়েলের কোটের কালার ছিল ইয়েলো বা হলুদ, তাই আমরা 4-এ ইয়েলো লেখা আছে সেখানে দাগ দিয়ে দেব। এইবার আমরা করব 5-এরটা। আগে ইনস্ট্রাকশান পড়ে নেব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট বা পাঠ্য থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে আমাদের নিচের বাক্যগুলো কমপ্লিট করতে হবে। এতে আছে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, বাবার আচরণ কি করেছিল? অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অর্থাৎ অপ্রত্যাশিত বাঁক নিয়েছিল। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, টার্ন মানে বাঁক। তাহলে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। বিতে আছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে গেছিল তখন তার কি মনে হচ্ছিল? দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে পৃথিবীর নিকৃষ্টতম ছেলে। সিতে আছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল বা থেমেছিল কেন? মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করতে। মেক আপ হিজ মাইন্ড মানে তার মনস্থির করতে। তাহলে আমরা এইবার করব কোয়েশ্চেন নাম্বার 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন? আমরা গল্পে পড়েছি যে বাবা চিঠিটা একটা এনভেলপ বা খামের মধ্যে রেখেছিলেন, তাই আমরা উত্তর করেছি ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা কেটে তোমরা অ্যান করো এনভেলপের আগে। তাহলে বাবা লেটারটা একটা এনভেলপে ভরেছিলেন অ্যান্ড সিলড ইট, এবং সেটার মুখ বন্ধ করে দিয়েছিলেন। বিতে আছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী কী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল স্যামুয়েল সম্পর্কে? আমরা উত্তরে লিখেছি স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামী এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল যে চিঠিতে স্যামুয়েলের সম্পর্কে যে অ্যালিগেশনস বা অভিযোগগুলো করা হয়েছিল সে সত্যিই সেগুলো ডিজার্ভ করতো কিনা বা সে সেগুলোর যোগ্য ছিল কিনা। হাউ ডিড স্যামুয়েল লুক, সিয়েরটা হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে কেমন দেখতে ছিল? আনসারে আমরা লিখেছি স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, তার মুখ ছিল কালো, থিন মুস্তাশ, তার সরু গোঁফ ছিল, আনশেভেন চিক অর্থাৎ দাড়ি না কামানো গাল, অ্যান্ড ওরা ইয়েলো কোট, এবং সে একটা হলুদ রঙের কোট পরেছিল। ইয়েলো কোট, কোটটা এখানে পড়েনি, COAT কোট তোমরা লিখে নিও। তাহলে স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, স্যামুয়েলের ছিল কালো মুখ, থিন মুস্তাশ সরু গোঁফ, আনশেভেন চিক দাড়ি না কামানো গাল, অ্যান্ড ওর মানে পরেছিল, ওয়্যার প্রেজেন্ট টেন্সের পাস্ট টেন্স হচ্ছে ওর, ওর এ ইয়েলো কোট, COAT কোট, সে একটা হলুদ রঙের কোট পরেছিল। এবার আমরা শুরু করছি ইউনিট 3। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে ঢুকলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা ভাবনা এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে হেডমাস্টার মশাইকে দিনের শেষে চিঠিটা দেবে। দেয়ার ওয়াজ দ্য চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, স্যামুয়েল সারাদিনে এমন কিছু করতে পারে যাতে চিঠিটির যথার্থতা প্রমাণ হয়। জাস্টিফাই মানে হচ্ছে যথার্থতা বা যৌক্তিকতা। তারপরের প্যারাগ্রাফ, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস, স্বামী ক্লাসে ঢোকার এন্ট্রান্স বা প্রবেশপথে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল অ্যারিথমেটিক বা পাটিগণিত পড়াচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্বামী আশা করেছিল বা ভেবেছিল যে স্যামুয়েল এবার তাকে ভীষণ বকাবকি করবেন। সিভিয়ারলি মানে ভীষণভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল তাকে বলেছিল তুমি আধ ঘন্টা দেরিতে এসেছ। এবার আমরা পরের পৃষ্ঠায় পেজ নাম্বার 8-এ পড়ছি। আই হ্যাভ এ হেডএক স্যার, স্বামী সেড, স্বামী বলেছিল স্যার আমার মাথার যন্ত্রণা হচ্ছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে এই প্রশ্নটা অপ্রত্যাশিত ছিল। আনএক্সপেক্টেড মানে যেটা ভাবা যায় না। স্বামী সেড মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার, স্বামী বলেছিল আমার বাবা বলেছেন আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার। শুডন্ট মানে শুড নট, উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখে মনে হলো
তিনি বেশ খুশি হয়েছেন, ইমপ্রেসড হয়েছেন বা প্রভাবিত হয়েছেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক বলেছেন, কোয়াইট রাইট। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা ওনার মতো আরও অভিভাবক চাই। পেরেন্ট মানে বাবা মা বা অভিভাবক। ওহ ইউ পুয়ার ম্যান, হায় রে হতভাগ্য লোক, স্বামী থট, স্বামী ভেবেছিল। এখানে পুয়ার মানে কিন্তু গরিব না, এখানে পুয়ার মানে হচ্ছে বেচারা বা হতভাগ্য। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেন না আমার বাবা আপনার কি করেছেন। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে নিজের জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসেছিল, ফিলিং স্যাড, তার দুঃখ হচ্ছিল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক বাড়ির কাজ ইন্সপেক্ট করছিলেন বা পরীক্ষা করছিলেন। হোম লেসন্স বা বাড়ির কাজ ইন্সপেক্ট করা মানে পরীক্ষা করা। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনা চিন্তা অনুসারে, দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এই সময়ে স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েলকে বড় নরম বা নম্র মনে হচ্ছিল। জেন্টল মানে নম্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই, হেডেক আস্কড স্যামুয়েল, কেন মাথার যন্ত্রণা, স্যামুয়েল জিজ্ঞাসা করেছিলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, ঠিক আছে বসো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলেছিলেন। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. 4:30 সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টা বেজেছিল, স্বামী তার বইপত্র গুছিয়ে নিয়ে দৌড়ে হেডমাস্টার মশাইয়ের ঘরে গিয়েছিল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখেছিল ঘরটা তালা দেওয়া। দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, পিওন তাকে বলেছিল যে হেডমাস্টার মশাই 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে এসেছিল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার সেড, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, যে মুহূর্তে সে চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করেছিল, বাবা বলেছিলেন আমি জানতাম তুমি এটা দেবে না। উডন্ট মানে উড নট। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলেছিল কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে গেছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা স্ন্যাচড অ্যাওয়ে মানে কেড়ে নিয়েছিলেন, বাবা চিঠিটা কেড়ে নিয়েছিলেন স্বামীর থেকে। অ্যান্ড টোর ইট আপ, টিয়ার আপ, টিয়ার আপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স হচ্ছে টোর আপ, TORE, টোর আপ মানে ছিঁড়ে ফেলেছিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ আগেন, স্যামুয়েল যদি আবার তোমাকে বকেন আমার কাছে যেন আর সাহায্যের জন্য এসো না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, হি সেড, তিনি বলেছিলেন স্যামুয়েলই তোমার যোগ্য। এইবার আমরা করব পেজ নাম্বার 9, কম্প্রিহেন্সিভ এক্সারসাইজেস। 7-এ আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নিতে বলা হচ্ছে। এতে আছে when স্বামী এন্টার্ড দ্য ক্লাস, স্বামী যখন ক্লাসে প্রবেশ করেছিল, স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল কি পড়াচ্ছিলেন। 1-এ আছে হিস্ট্রি বা ইতিহাস, 2-তে আছে অ্যারিথমেটিক বা পাটিগণিত, 3-তে আছে সায়েন্স বা বিজ্ঞান এবং 4-এ আছে জিওগ্রাফি বা ভূগোল। তাহলে স্যামুয়েল কি পড়াচ্ছিলেন, আমরা জানি স্যামুয়েল পড়াচ্ছিলেন অ্যারিথমেটিক বা পাটিগণিত। তাহলে 2-এ অ্যারিথমেটিক আছে, আমরা 2-এর পাশে টিকমার্ক দেব। বিতে আছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলের জন্য তার দেরি হয়েছিল কতটা। 1-এ আছে হাফ অ্যান আওয়ার বা আধ ঘন্টা, 2-তে আছে অ্যান আওয়ার বা 1 ঘন্টা, 3-তে আছে 2 আওয়ার্স 2 ঘন্টা, 4-এ আছে 3 আওয়ার্স বা 3 ঘন্টা। তাহলে আমরা জানি স্বামী আধ ঘন্টার জন্য তার স্কুলে দেরি হয়েছিল, তাই 1-এ হাফ অ্যান আওয়ার সেটাতে আমরা টিক মারব। সিতে আছে দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1, হেডমাস্টার ছুটিতে ছিলেন কিসের জন্য, 1। 1-এ আছে ডে বা 1 দিনের জন্য, 2-তে আছে মান্থ বা 1 মান্থের জন্য, 1 মাসের জন্য, 3-তে আছে 1 ইয়ার বা 1 বছরের জন্য, আর 4-এ আছে উইক অর্থাৎ 1 সপ্তাহের জন্য। আমরা জানি হেডমাস্টার মশাই তিনি 1 সপ্তাহের ছুটিতে ছিলেন, তাই আমরা 4-এ যে উইক আছে সেখানে আমরা টিক মেরেছি। 1 তো আগেই লেখা আছে,
আমরা শুধু উইকে টিক মারব। এইটা আছে, আগে আমরা ইনস্ট্রাকশন পড়ি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে বা পাঠ্য থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে আমাদের নিচের সেন্টেন্স বা বাক্যগুলো পূরণ করতে বলা হয়েছে। এতে আছে, অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট, স্বামী যখন স্কুল গেটে প্রবেশ করেছিল তখন কি হয়েছিল? অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা ভাবনা এসেছিল। বিতে আছে, স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল। স্ট্যান্ড প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স হচ্ছে স্টুড। স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল? দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের প্রবেশপথে বা এন্ট্রান্সে স্বামী দাঁড়িয়েছিল। সিতে আছে, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, বাবা স্বামীর থেকে লেটার বা চিঠিটা স্ন্যাচড অ্যাওয়ে বা কেড়ে নিয়েছিলেন, অ্যান্ড কি করেছিলেন? ছিঁড়ে ফেলেছিলেন। টোর ইট আপ, সেটাকে ছিঁড়ে ফেলেছিলেন। এবার আমরা করব 9, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের একটা চার্ট বা তালিকা দেওয়া হয়েছে যেটা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের ফিল করতে হবে। দেখো, চার্টের দুদিকে দুটো হেডিং রয়েছে। একদিকে আছে কজ বা কারণ, একদিকে আছে এফেক্ট বা তার ফলাফল। তাহলে যেখানে এফেক্ট দেওয়া আছে সেখানে আমাদের কজটা লিখতে হবে, আর যেখানে কজ দেওয়া আছে সেখানে আমাদের এফেক্ট লিখতে হবে। তাহলে আমরা শুরু করি। এতে দেখো এফেক্ট দেওয়া আছে। এফেক্টে বলা আছে, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার হোমওয়ার্ক করেনি। কেন করেনি? আমরা জানি স্বামীর মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই সে হোমওয়ার্ক করেনি। তাহলে আমরা 9A-তে কজের ঘরে যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমরা লিখব হি হ্যাড আ হেডেক, তার মাথার যন্ত্রণা করছিল। বিতে আছে, দেখো কজটা দেওয়া আছে অর্থাৎ কারণ দেওয়া আছে। স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী স্যামুয়েলের মতো ভালো কারুর সঙ্গে তার দেখা হয়নি। এর যে এফেক্ট বা এই যে তার ভাবনা যে স্যামুয়েলই সব থেকে ভালো, এর এফেক্ট তার মধ্যে কি হয়েছিল? স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড অর্থাৎ স্বামী বসে পড়েছিল এবং তার দুঃখ হচ্ছিল। এখানে আবার একটা টাইপিং এরার হয়েছে, এমটা পড়ে গেছে, এমটা তোমরা কেটে দিও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। সিতে আমাদের এফেক্ট দেওয়া আছে, কজ লিখতে হবে। সিতে কি এফেক্ট দেওয়া আছে? স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী লেটারটা ডেলিভার করতে পারেনি বা দিতে পারেনি। কেন দিতে পারেনি? কারণ কাকে দেবে? হেডমাস্টার মশাই তো ছুটিতে গেছেন। তাই আমরা কজ বা কারণে লিখেছি দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, হেডমাস্টার মশাই তিনি 1 সপ্তাহের ছুটিতে গিয়েছিলেন। এবার আমরা চলে যাব পরের পেজে, পেজ নাম্বার 10, গ্রামার ইন ইউজ। 10-এ কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটা খুঁজে নিয়ে আমাদের বলছে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে। এতে আছে, রিনা টেক্স আর টুক দ্য বাস টু স্কুল এভরিডে। এবার রিনা তো প্রত্যেক দিন স্কুল যায়, এভরিডে কথাটা আমাদের মেনশন করে দেওয়া আছে, কাজেই বোঝাই যাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্স হবে। সেই জন্য দেখো ব্র্যাকেটের মধ্যে আছে টেক্স, 2 নম্বরেরটা, TAKES, টেক্স। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে, রিনা স্কুল যাওয়ার জন্য প্রত্যেক দিন বাস ধরে। এবার কেন আমরা টেক করলাম না? টেকটাও তো প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা টেক্স কেন করলাম? কারণ আমরা জানি রিনা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। যখনই 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই ভার্বের সঙ্গে এস যোগ হয়, তাই আমরা করলাম রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। তারপরেরটা দেখি, বিতে আছে লাস্ট মানডে হোয়াইল উই, গত সোমবার যখন আমরা। এবার ব্র্যাকেটের মধ্যে আছে ওয়াজ ওয়াচিং। ওয়াজ ওয়াচিং তো প্রথমেই হবে না, কারণ আমরা এখানে প্লুরাল আছে, সেই জন্য ওয়াজ আছে, বাদ দিয়ে দিলাম। হ্যাভ বিন ওয়াচিং, আর আছে ওয়্যার ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। হ্যাভ বিনও হবে না, কেন হ্যাভ বিন হবে না? কারণ আমাদের গত সোমবারের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা পাস্ট টেন্স। হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স, সেই জন্য আমরা হ্যাভ বিনটাও বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি রইল ওয়্যার ওয়াচিং, আমরা দেখছিলাম দ্য টেলিভিশন, আমরা টেলিভিশন দেখছিলাম। দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, কারেন্ট বা ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তাহলে গত সোমবার আমরা যখন টেলিভিশন দেখছিলাম কারেন্ট চলে গিয়েছিল, আমরা কার মাথায় দাগ দিলাম? ওয়্যার ওয়াচিংয়ের মাথায়। কারণগুলোও কিন্তু আমরা ব্যাখ্যা করলাম যে কেন ওয়াজ ওয়াচিং বা হ্যাভ বিন ওয়াচিং হবে না। তারপরে সিয়েরটা, বাই দিস টাইম টুমরো, আগামীকাল এই সময়ের মধ্যে। দে ব্র্যাকেটে আছে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ আর উইল হ্যাভ
উইল হ্যাড লেফট। কোনটা আমরা করব? আমরা করব উইল হ্যাভ লেফট। কেন করব? কারণ আগামীকালের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা কোন টেন্স? ফিউচার টেন্স। তাহলে আমরা করব ফিউচার পারফেক্ট টেন্স উইল হ্যাভ লেফট, কারণ তার পরেরটায় একটা ভুল আছে। উইল হ্যাভ লিভ বলে কোনো কথা হয় না। যখনই আমরা পারফেক্ট টেন্স করব, হ্যাভ বা হ্যাজ বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে লিভের থার্ড ফর্ম কি? লেফট। তাহলে এখানে যেহেতু লিভই দিয়ে দিয়েছে, উইল হ্যাভ লিভ এটা হবে না। উইল হ্যাড লেফট এটাও হবে না, কারণ উইল হ্যাড বলে কিছু হয় না। উইলের সঙ্গে পাস্ট টেন্স হ্যাড হবে না। তাই আমরা ব্র্যাকেটের মধ্যে যেটা প্রথম আছে সেইটাই করেছি, উইল হ্যাভ লেফট। বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট। তারপরে আমরা করব 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমাদের ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ করতে হবে। পড়ি তাহলে কি বলেছে। আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস, অর্থাৎ দুজন মেয়ের মধ্যে যে ইয়াঙ্গার বা কম বয়সী, তাহলে আমরা কি করব? ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি, সে আইআইটির পরীক্ষা ক্র্যাক করেছে বা পাশ করেছে। ওয়াইল যখন, ওল্ডার ওয়ান মানে আমরা নির্দিষ্ট করে বড় জনকে বোঝাচ্ছি, সেই জন্য আমরা লিখব ওয়াইল দ্য ওল্ডার ওয়ান। ওয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, ড্যাশে আমরা কি লিখব? ইঞ্জিনিয়ারের আগে কি বসবে? অ্যান বসবে, কারণ এটা কি দিয়ে শুরু হচ্ছে? একটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য আমরা অ্যান বসিয়েছি। ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার ড্যাশ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, কোথায় সে একজন ইঞ্জিনিয়ার? ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। তাহলে আমরা এখানে ইন প্রিপোজিশন বসালাম। 12-এ দেখো কি আছে, পেজ নাম্বার 11-এ। পেজ নাম্বার 11-এ 12-এ বলছে, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। একটা নিউজ পেপার বা খবরের কাগজের এডিটর বা সম্পাদককে চিঠি লিখতে বলছে কত শব্দের মধ্যে? 100 শব্দের মধ্যে। কি প্রবলেম সম্পর্কে? কমিউটার বা যারা রাস্তায় যাতায়াত করেন তারা রাস্তায় রেকলেস ড্রাইভিং বা যথেচ্ছ গাড়ি চালানোর জন্য যে প্রবলেম তারা ফেস করেন সেইটা নিয়ে একটা চিঠি এডিটর বা সম্পাদককে লিখতে হবে। অর্থাৎ এটা একটা এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার লেখার বিশেষ কিছু নিয়ম আছে। যদি তোমরা না শিখে থাকো, আমি গ্রামার ক্লাসে যখন লেটার রাইটিং করাবো, রাইটিংয়ের ক্লাসে, তখন আমি এর ছকটা পুরোপুরি বলে দেবো। আর লেটার অবশ্যই অ্যাটেম্প্ট করবে, কারণ পরীক্ষার সময় লেটারের যদি অন্তত পুরো ছকটাও ভালো করে লিখতে পারো তাহলেও কিছু অন্তত নাম্বার পাবে। যদি বডিটা ভালো মুখস্থ নাও হয়, যদি মনে হয় বডিটা ভুলে গেছো, তাহলেও শুধুমাত্র লেটারের ছকটা লিখলেও বেশ নাম্বার পাওয়া যায়। সেই জন্য অবশ্যই লেটারের ছক করতেই হবে। আমরা শুরু করছি কি দিয়ে? আমরা প্রথমে যাকে আমরা অ্যাড্রেস করছি বা যাকে চিঠি লিখছি তাকে সম্বোধনের মাধ্যমে আমরা চিঠিটা শুরু করছি এবং নিচে তার অ্যাড্রেস লিখছি। আমরা লিখেছি দ্য এডিটর, তার নিচে হচ্ছে সেই পত্রিকার বা সেই খবরের কাগজের নাম দ্য স্টেটসম্যান, তার অফিসের ঠিকানা 4 চৌরিঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। এরপরে লেটারে আমরা একটা সাবজেক্ট দেব, যেটা কী নিয়ে লেটারটা লেখা সেইটা বোঝাচ্ছে। সাবজেক্টে আমরা লিখেছি রেকলেস ড্রাইভিং কজিং ডেঞ্জার, রেকলেস ড্রাইভিং বা যথেচ্ছ ড্রাইভিং কজিং ডেঞ্জার, যেটা বিপদ ঘটাচ্ছে। এবার আমরা সম্বোধন করছি স্যার বলে। স্যার এখানে অবলিক দিয়ে ম্যাডামও করতে পারো, কারণ আমরা জানি না যিনি এডিটর তিনি স্যার না ম্যাডাম। তারপর আমরা লেটারের বডি লিখছি। স্যার, I am writing to express my concern through your esteemed daily about the reckless driving of public vehicles in our city. তাহলে আমি এই চিঠিটা লিখছি আমার কনসার্ন বা আমার ভাবনা এক্সপ্রেস করতে বা প্রকাশ করতে আপনার বিখ্যাত এস্টিমড মানে নামকরা যে দৈনিক ডেলি, তার মাধ্যমে অ্যাবাউট দ্য রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস ইন আওয়ার সিটি, আমাদের শহরে পাবলিক ভেহিকলস বা যে গাড়ি ঘোড়াগুলো রেকলেস ড্রাইভ করে সেগুলোর সম্পর্কে। কমিউটার্স ফেস ডেইলি রিস্কস ডিউ টু স্পিডিং, ওভারলোডিং অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং বাই বাস, অটো রিক্সা অ্যান্ড টোটো ড্রাইভার্স। তাহলে পথচারীরা বা কমিউটাররা তারা প্রত্যেক দিন ডেইলি রিস্ক বা বিপদের সম্মুখীন হন কিসের জন্য? দ্রুত গতিতে চলার জন্য, ওভারলোডিং বা বেশি মাল বোঝাই করার জন্য, অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং বা অবহেলার সঙ্গে গাড়ি চালানোর জন্য। কাদের দ্বারা? বাস, অটো রিক্সা অ্যান্ড টোটো ড্রাইভার্সদের দ্বারা।
দিজ অ্যাকশনস অফেন লিড টু অ্যাক্সিডেন্টস, এই কাজগুলো প্রায়ই অ্যাক্সিডেন্টের দিকে যায়, অফেন মানে প্রায়ই, কজিং ইনজুরিজ অ্যান্ড সামটাইমস ফ্যাটালিটিস, এবং এটা কি ঘটায়, ইনজুরিজ বা আঘাত ঘটায় এবং কখনো কখনো ফ্যাটালিটিস বা প্রাণ সংশয়ও ঘটায়। স্ট্রিক্টার এনফোর্সমেন্ট অফ ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলার ভেহিকেল চেকস আর আর্জেন্টলি নিডেড। স্ট্রিক্টার এনফোর্সমেন্ট অফ ট্রাফিক রুলস মানে কি, ট্রাফিক রুলের আর ট্রাফিক যে রুল আছে তার আরও কঠোরতম প্রয়োগ ঘটাতে হবে, এনফোর্সমেন্ট মানে প্রয়োগ। অ্যান্ড রেগুলার ভেহিকেল চেকস আর আর্জেন্টলি নিডেড, রেগুলার এই ভেহিকেল বা যানবাহনগুলোকে চেক করতে হবে বা এদেরকে দেখাশোনা করতে হবে। আই দেয়ারফর উড রিকোয়েস্ট দ্য অথরিটিজ, আমি সেই জন্য অথরিটি বা উপর মহলে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব বা আমি তাদেরকে অনুরোধ করব টু টেক ইমিডিয়েট অ্যাকশান, এক্ষুনি যথাযথ অ্যাকশান নিতে, টু এনশিওর সেফটি অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড পেডেস্ট্রিয়ানস, কাদের সেফটি বা কাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্যাসেঞ্জার বা যাত্রী এবং পেডেস্ট্রিয়ান বা যারা পথচারী। তারপরে আমরা লিখেছি নিচে yours sincerely, yours sincerely লেখার পরে আমরা যার যার নাম সেখানে নিজেদের নাম লিখে দেব এবং সেটা লিখব টাইটেল সহ। আর বাঁদিকে আমরা লিখব your অ্যাড্রেস, অর্থাৎ আমি যে চিঠিটা লিখছি বা তোমরা যদি চিঠিটা লেখো তোমাদের নিজেদের অ্যাড্রেস লিখবে আর তার নিচে ডেট দেবে। তাহলে এই গেল আমাদের এডিটোরিয়াল লেটার। তাহলে আমরা ফাদার সেলফ পড়লাম যে বাবা কেমন করে স্বামীকে সাহায্য করেছিলেন। আমরা গল্পটাতে খুব সাধারণভাবে দেখলে মনে হবে যে বাবা যেন স্বামীকে স্যামুয়েল স্যারের বকুনির হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি বাবা যে কাজটা করলেন তার হয়তো অজান্তেই, সেটা হলো স্যামুয়েল স্যারের সম্পর্কে বা স্যামুয়েল যিনি টিচার ছিলেন স্বামীর, তার সম্পর্কে স্বামীর যে একটা নেগেটিভ একটা ধারণা ছিল বা একটা ভীষণ রকম ভীতি ছিল, সেই ভীতিটা কিন্তু ট্রান্সফর্মড হয়ে গিয়ে একটা ভালোবাসার জায়গা অধিকার করলো। তাহলে এইটাই কিন্তু ফাদার সেলফ, অর্থাৎ বাবা এখানে স্বামীকে শুধুমাত্র বকুনি থেকে বাঁচাতেই যে হেল্প করলেন তা নয়, তিনি কিন্তু স্বামীকে হেল্প করলেন যাতে সে একজন আরও ভালো মানুষ হয়ে উঠতে পারে এবং ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারে, যে কিনা তার শিক্ষককে রেসপেক্ট করে এবং ভালোবাসে। তাহলে আমরা সমস্ত যা যা অ্যাক্টিভিটিসগুলো ছিল এক্সারসাইজের মধ্যে সেগুলো সমস্ত কিছুই করেছি। আর্টিকেল প্রিপোজিশনগুলো ভালো করে দেখো। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার কিন্তু ভীষণ রকম ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষার সময় আসতেই পারে। এডিটোরিয়াল লেটারের একটা ফরম্যাট আমি লেটারটা যখন লিখিয়েছি তখন বলে দিয়েছি, সেই ফরম্যাটটা অবশ্যই ফলো করবে। আর অন্যান্য রাইটিং করার সময় আমরা আরও কিছু এডিটোরিয়াল লেটার লিখব, কেমন? তাহলে আজকের মতো আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল, ফাদার সেলফ। এখানে আমি একটা ছোট্ট কথা বলবো। আমাদের ছোটোবেলায় মালগুড়ি ডেজ বলে একটা প্রোগ্রাম হতো, একটা অনুষ্ঠান হতো, একটা সিরিয়াল হতো বেসিক্যালি, যেটা এই আর কে নারায়ণের মালগুড়ি ডেজ, যেখান থেকে এই গল্পটা আমাদের নেওয়া হয়েছে। যদি ইউটিউবে কখনো সময় পাও তাহলে অবশ্যই মালগুড়ি ডেজ সার্চ করে দেখো। হাবিজাবি রিল দেখার থেকে ওটা কিন্তু ভীষণ রকম সহজ সরল এবং আনন্দদায়ক মজার একটা সিরিয়াল হতো, সেইটা দেখো এবং দেখে আমাকে জানিও কেমন লেগেছে। আমি আমার ছোটোবেলার একটা টুকরো স্মৃতি তোমাদের সঙ্গে এইভাবেই ভাগ করে নিলাম। যদি আমার চ্যানেল ভালো লাগে, যদি মনে হয় যে ফাদার সেলফ পড়ে তোমাদের লাভ হয়েছে বা উপকার হয়েছে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে এরপরে আমি আরও যে লেসনগুলো পড়াবো সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরাও যাতে ভালো রেজাল্ট করতে পারে বা তাড়াতাড়ি পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারে, সেই জন্য বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দিও অবশ্যই। তাহলে ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।